আসসালামু আলাইকুম। অনেকদিন কোনো ভিডিও করার মতো তেমন কোনো সাবজেক্ট থাকলেও পাবলিকের অ্যাকসেপ্টেবিলিটি চিন্তা করলে মনে হয় এখন কেউ ভিডিও দেখার মতো মানসিকতা নাই। বাজার যে হারে পড়ছে, এই কারণ সেই কারণ পড়তেই আছে। তো তারপরেও একটা একটা রিসেন্টলি একটা জিনিস বাজারে চালু আছে, যারা বিনিয়োগকারী তারাও হয়তো দেখছে। তো 5টা ব্যাংক, খারাপ ব্যাংক, এগুলোকে একত্রিত করা হচ্ছে। একত্রিত করে এগুলো মালিকানা সরকার আপাতত নিয়ে নেবে এবং তারপরে এটা আরেকজনের কাছে বিক্রি করবে। ফার্স্ট সিকিউরিটিজ, ইসলাম ব্যাংক, SIBL, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামিক ব্যাংক, এক্সিম ব্যাংক, এই 5টা ব্যাংকে একত্রিত দুর্বল বলে চিহ্নিত করা হয়েছে এবং এদেরকে একত্রিত করে সরকারের মালিকানা নিবে। তারপরে সরকার এটা স্ট্র্যাটেজিক ইনভেস্টর বা কারো কাছে বিক্রি করবে। সে বিক্রি করার পর্যায়ে হয়তো পাবলিকের জন্য কিছু রাখতে পারে আর বাকিটা ওদের কাছে বিক্রি করবে। তো বেচা বিক্রি তো হয়। তো বেচা বিক্রিতে সময় নিয়ম হলো যে আপনার যা অ্যাসেট আছে সেগুলো নিয়ে নিবে। লাইবিলিটি যদি তাকে নিতে বলেন তাহলে অ্যাসেট থেকে লাইবিলিটি বাদ দিয়া আপনার রিভ্যালুড অ্যাসেট, আপনার বইতে যা আছে ওটা না, রিভ্যালুড অ্যাসেট থেকে লাইবিলিটি বাদ দেওয়ার পরে যেটা আছে সেটা আপনাকে সে পে করবে। আর যদি নেগেটিভ হয়ে যায় তাহলে তো পে করার প্রশ্ন না, তখন সেখানে প্রশ্ন করে যিনি নিবেন তারে কে কম্পেনসেট করবে। তো এখন আমরা অতীতে 2-4টা কোম্পানি যখন মার্জ হয়েছে আমরা দেখছি নেট অ্যাসেটের বেসিসে এই তার আগে যা শেয়ার ছিল শেয়ার কারো বাড়ে নাই, নেট অ্যাসেটের বেসিসে দেখা যায় শেয়ার আরো কমে গেছে, নাম্বার অফ শেয়ার। তো এখন এখানে সরকার ভাবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে যে ডিপোজিটার যারা আছে তাদের অবস্থা তো এরকম। যারা ক্যাপিটাল কন্ট্রিবিউট করেছেন বা বাজার থেকে কিনে, তাদের থেকে ডিপোজিটারদের র্যাঙ্ক হচ্ছে উপরে। আগে ডিপোজিটারদেরকে টাকা দিয়ে দিতে হবে, ডিপোজিটারদের থেকে টাকা দেওয়ার পরে যদি কিছু থাকে এখন যারা শেয়ার কিনছেন ওনারা কিছু পাবেন। তো বাজারে যেসব তথ্য আছে এই অনুসারে দেখা যায় পাওয়ার কিছুই নেই। আমরা এখানে অ্যানেকচারে এই একটা অ্যানেকচার দেব, সেখানে আপনারা 8 নম্বর কলামে দেখবেন ফার্স্ট সিকিউরিটিজ ইসলাম ব্যাংক ক্যাপিটাল হলো 14,000 মিলিয়ন। আমি বাংলাটা বলছি না, কিন্তু ক্যাপিটাল শর্ট হচ্ছে 1,39,910 মিলিয়ন, যার ক্যাপিটাল তার 10 গুণের কাছাকাছি হলো তার শর্টফল। SIBL এটারও 12 মিলিয়ন হচ্ছে এর ক্যাপিটাল, কিন্তু ঘাটতি হচ্ছে 1,14,000 মিলিয়ন। ইউনিয়ন ব্যাংক এটার ক্যাপিটাল হচ্ছে 10,000 মিলিয়ন, কিন্তু এর 10 গুণ 15 টাইমস হচ্ছে যে ঘাটতি 1,56,890। গ্লোবাল ইসলামী ব্যাংক হালের ব্যাংক একদম, এটার ক্যাপিটাল হলো 10,000 মিলিয়ন, কিন্তু তার ঘাটতি হলো 29,000 মিলিয়ন। এক্সিম ব্যাংকের আমরা ফিগার পাইনি, তারপরেও সেখানে ওই যে NPL এর রেট যেগুলো দেখা যাচ্ছে পত্রপত্রিকাতে আস্তে আস্তে সেই ইউজ কারবার। তো লিস্টেড করানোর পরে এখন এগুলোকে যখন মার্জ করবে, সরকার বলতেছে ডিপোজিটারদের কে আশ্বস্ত করার চেষ্টা করছে যে তাদের টাকা পয়সা তারা ফেরত পাবে, কিন্তু কোম্পানির অ্যাসেটগুলো বিক্রি করে কোম্পানির দায় শোধ করলে এই যে শর্টফলের কথা বিবেচনা করলে তো কেউ কিছু পাওয়ার কথা না। এখন কোম্পানির ল্যান্ড আছে কত, বিল্ডিং আছে কত, এগুলো যদি বেশি দামে বিক্রি করতে পারে, বেশি মূল্য যদি এগুলোর হয়, তাহলে সেটা অন্য কথা। মুদ্রা কথা যেটা সামারিলি যেটা মনে হচ্ছে, এই এরা স্মল শেয়ার হোল্ডার যারা, এরা প্রায় এদের সবগুলো মিলে এইসব কোম্পানিগুলোর যা ক্যাপিটাল আছে 41% হচ্ছে যে
61,000 মিলিয়ন হচ্ছে যে এদের পেড আপ ক্যাপিটাল, এর 71% পাবলিকের কাছে। তো 71% মানে 25,300 মিলিয়ন, মানে বা অন্যভাবে বললে 2,500 কোটি টাকা। এই যে ফেস ভ্যালুতে ধরলে ছোট ইনভেস্টরদের 2,500 কোটি টাকা, এটা কি তারা ফেরত পাবে? আমি এখন যেসব তথ্যগুলো পত্রপত্রিকায় দেখতেছি, এদের 2023 সালের যেসব হিসাবগুলো আসছে সেগুলোকে যদি দেখি, তাহলে আমার মনে হয় অ্যাকাউন্টিং হিসাবে ওদের জন্য কিছুই থাকবে না। তো এখন সরকার যেরকম ডিপোজিটারদেরকে আশ্বস্ত করতেছে, অবস্থা কিন্তু ডিপোজিটারের টাকাও নাই, মালিকের ক্যাপিটাল তো গেছে গেছে, তারপর যেটা আছে সেটা দিয়ে ডিপোজিটারদের ডিমান্ড মিট করবে সে অবস্থাটাও কিন্তু নাই। তো সেক্ষেত্রে সরকার নীতি নির্ধারণ করা বলতেছে যে ডিপোজিটারদেরকে কম্পেনসেট করা হবে, দে ডোন্ট নিড টু বি ওয়ারিড, তোমরা ব্যাংকে চলতে দাও। তো এখন কিন্তু যারা শেয়ার কিনেছে বাজার থেকে, 10 টাকা শেয়ার তো 10 টাকার নিচে তো আর কেউ কিনতে পারে না, সেকেন্ডারি মার্কেটে হয়তো কেউ কিনছে, কিন্তু 10 টাকার শেয়ার কেউ বেশি দাম দিয়েও কিনেছে। তো বেশি দামের কথা আমি বাদ দিলাম, এই ফেস ভ্যালুতে 2,530 কোটি টাকা ছোট ইনভেস্টরদের জন্য ইট ইজ এ লট অফ মানি। তো এখন এদেরকে যদি বলা হয় যে নতুন কোম্পানি যখন হবে তখন এদেরকে ফ্রি শেয়ার দেওয়া হবে। তো ফ্রি শেয়ারটা কি? এই যে শেয়ার ইস্যু হয় ক্যাশে অথবা আদার দেন ক্যাশে। আদার দেন ক্যাশ হলে এটাতে একটা অ্যাসেট ভ্যালু থাকতে হবে। কি কনসিডারেশন, এরা আগের কোম্পানিতে শেয়ার হোল্ডার ছিল, এখন ফ্রি এদেরকে শেয়ার দেবে, এরকমের অ্যাজাম্পশন চলবে না, হয় না সাধারণত। তো কি হতে পারে, এখন শেয়ার ব্যাংকিং এর উপরে মানুষের কনফিডেন্সের কথা বিবেচনা করে ডিপোজিটাররা যেরকম, বিনিয়োগকারীরাও এরকম বিবেচনা করে যদি কোনো স্পেশাল ফান্ড যদি ক্রিয়েট করা যায়, সেই ফান্ড থেকে এখানে যারা শেয়ার কিনেছেন 2,530 কোটি, এই পরিমাণ টাকা যদি কোনো ফান্ড থেকে যদি এদেরকে এই টাকাটা ফেরত দেওয়া হয়, তাহলে বাজারে ক্যাপিটাল মার্কেটে মানুষের কনফিডেন্স থাকবে, না হলে তো মানুষ মরে যাবে। এমনিই তো শেয়ার কিনে কেউ তো 10 টাকার শেয়ার 10 টাকা দিয়ে কিনে নেই, 10 টাকার শেয়ার 20 টাকা 30 টাকা 40 টাকা দিয়ে কিনেছে। আমি সেই হিসেবে না গিয়ে শুধু ফেস ভ্যালুতে 2,530 কোটি টাকা আর একটা তহবিল করা যায় কিনা সেটা বিবেচনা করার জন্য দেখব। কারণ এই তহবিলের কথা আমি এই সেন্সে বলতেছি, এইসব ব্যাংকের অ্যাসেট যেগুলো আছে, অ্যাসেট মানে কি, এগুলো হলো যে ব্যাড ইনভেস্টমেন্ট যেগুলো আসছে এগুলো কোনোটাতে বিক্রি করে পয়সা পাবে, কোনোটা বিক্রি করতে পারবে না, কোনোটাতে কিছু পাবে, সব মিলে যে টাকাটা পাবে, এই টাকাটা ডিপোজিটাররা ভাগযোগ করে পাবে, কম বেশ কিছু পাবে। কিন্তু যারা ক্যাপিটাল প্রোভাইড করছে, এদের আইপিও আসাতে এখানে ক্যাপিটালে পার্টিসিপেট করছে, এরা অঙ্কের হিসাবে এরা একদম কিছুই পাবে না, সোজা অঙ্কের হিসাবে। তো অঙ্কের হিসাবের বাইরে একটা জিনিস আছে, মানবিক দিকে চিন্তা করে এবং ব্যাংকিংয়ের উপরে মানুষের ফেইথের কথা চিন্তা করে, এইটার জন্য এজ এ স্মল ইনভেস্টরদেরকে কম্পেনসেট করার জন্য আমি এই ভিডিওর মাধ্যমে একটা স্পেশাল ফান্ড করার জন্য অনুরোধ রাখছি। প্রসেস শুরু হয়ে গেছে জুলাইয়ের 1 তারিখ থেকে, যে প্রসেসগুলো চলবে হয়তো 3-4 মাস 5 মাসের সব ব্যাংকগুলোর নামও নাই, সাইনবোর্ডে চেঞ্জ হয়ে গেছে। ব্যাংক অপারেশনে থাকবে, ব্যাংক কাজ করবে, লেনদেন চলবে, নতুন কোনো ইনভেস্টমেন্ট হয়তো হবে না, বাট পুরনো ইনভেস্টমেন্ট কালেকশন করার জন্য চেষ্টা করবে। চেষ্টাটা কে করবে? চেষ্টা তো যারা ব্যাংকে এমপ্লয়ি আসছে ওরা করবে। তো ওদেরকে অ্যাসিওরেন্স দেওয়া হয়েছে যে তোমাদের চাকরি বাকরি যাবে না, আমরা তোমাদেরকে সবাইকে অ্যাকোমোডেট করব। তো এখন বিনিয়োগকারীদের কথা তো কেউ বলতেছে না। বিনিয়োগকারীদের ওই দিন
আমি কোনো পত্রিকা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে দেখলাম আমাদের বিসাকের একজন বলছিল যে আমরা এটা ওয়াচ করছি, বিনিয়োগকারীদের ইন্টারেস্ট আমরা প্রোটেক্ট করব, বাট হাউ? আপনি ঝুড়ি পাড়া দিচ্ছেন, ঝুড়ির মধ্যে মূল্যবান সম্পদ আছে, একদম সুন্দর করে পাড়া দিচ্ছেন, ঘুম নাই নিদ নাই সব, কিন্তু ঝুড়িতে তো কিছু নাই। ঝুড়িতে তো কিছু নাই। যারা টাকা ডিপোজিট রাখছে ওদের টাকা দেওয়ার মতো টাকা নাই। এখন যারা ক্যাপিটাল কন্ট্রিবিউট করছে তাদেরকে দিবে কোত্থেকে? তো সেই জন্য আমি আবারও বলছি এই ভিডিওর মাধ্যমে, স্মল ইনভেস্টাররা প্রচুর ক্ষতিগ্রস্ত হবে। এখানে এদের যে ৬,০০০ কোটি টাকার ক্যাপিটাল, এর 41% হলো স্মল ইনভেস্টারদের। এদের ব্যাপারে আগেভাগে একটা নীতিগত সিদ্ধান্ত হওয়া উচিত। নীতিগত সিদ্ধান্ত যদি না হয় তাহলে ক্যাপিটাল মার্কেটও সাফার করবে এবং এই ক্ষুদ্র বিনিয়োগকারী যারা এরা ক্ষতিগ্রস্ত হবে, মার্কেটের দিকে তাকায়ও দেখবে না। তো মার্কেটের স্বার্থেও আমি বলবো তো এখানে এটার জন্য একটা ফান্ড করা হোক এবং ফান্ডের আকার কী হবে, কী পদ্ধতিতে করা হবে, সেগুলো পলিসি ডিসিশন হলে সেটা ওয়ার্কআউট করা যাবে। এখন বিনিয়োগকারীদেরকে আমরা কত করে কম্পেনসেট করব? একজনের ১০০টা শেয়ার আছে, আমেরিকাতে ১০ টাকা করে ১০০টা শেয়ারের দাম ১,০০০ টাকা। এখন সে হয়তো এটা কিনেছে ১০,০০০ টাকা বা ২,০০০ টাকা দিয়ে, ৩,০০০ টাকা দিয়ে। তো সেটা তো কম্পেনসেট করার সম্ভব হবে না, কারণ একজনের কিনা দাম এক রকমের। তো একটা করা যায়, এই কম্পেনসেশনের জন্য গত ৩ মাসের এদের মার্কেট ভ্যালু হিসাব করে একটা অ্যাভারেজ করে ওই প্রাইসে করলে হয়তো কি হয় জানি না, কিন্তু ফেস ভ্যালুর থেকে নিচে শেয়ারগুলো বিক্রি হচ্ছে এখন। আর ইন্ডিভিজুয়াল যারা হোল্ড করছেন, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা বিক্রি করে ফেলেন। বলে বিক্রি করলে তো এটা কারো হাতে তো থাকবে, বড় যারা আছে ওরা বার্গেন করতে পারবে, বার্গেন করার জন্য লোকও দাঁড়াবে। কিন্তু আপনার জন্য, আমার জন্য ১০০ শেয়ার, ২০০ শেয়ার, ১,০০০ শেয়ার, ৫,০০০ শেয়ার, এটার জন্য কেউ কথাও বলবে না। তো আমার মনে হয় এই সময়ে যারা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যারা আছেন ওনারা এই ব্যাপারে একটা পলিসি ডিসিশন সরকার থেকে নেওয়ার চেষ্টা করতে হবে। না হলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সব ক্ষতিগ্রস্ত হয়েছে, আরও ক্ষতিগ্রস্ত হবে। ২,৫৩০ কোটি টাকা কতজনের আমি সেটা বলতে পারবো না, আমাদের কাছে এই মুহূর্তে সেই ডাটা নাই। তো এর মধ্যে যদি কেউ বড় বিনিয়োগকারী থাকে, ইনস্টিটিউশনাল বিনিয়োগকারী থাকে, তারা হয়তো অ্যাবজর্ব করতে পারবে, বাট ইন্ডিভিজুয়াল যারা আছে ওরা তো শেষ। আর ২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ওদের বছর ছিল, আমরা এই তথ্যগুলো পাই নাই। সেই তথ্য পাইলে হয়তো আরও একটা অ্যাকুরেসি দিয়ে বলা যেত। তবে সরকার এদের জন্য যে অডিটর নিয়োগ করেছেন, অডিটররা যদি অডিটরের রিপোর্ট দেখেও ধারণা করা যায় এরা কিছু পাবে কিনা। আমরা তো বাইরের থেকে বলছি যে কিছুই পাবেন না, অ্যাজ পার ফর্মুলা, নিয়ম অনুসারে কিছু পাবেন না। নিয়মের বাইরে যদি আপনাকে সরকার হেল্প কম্পেনসেট করতে চায় দেশের স্বার্থে, ক্যাপিটাল মার্কেটের স্বার্থে, ব্যাংকিং সেক্টরের আস্থার স্বার্থে যদি এটা করতে পারে সেটা এটা করা যেতে পারে। আমি যদি সরকার হতাম আমিও তো প্রশ্ন করতাম যে আমি টাকাটা কই পাবো, টাকাটা কোত্থেকে আনবো। তো সেই উত্তর এখন বোধহয় কেউ দিতে পারবে না, কারণ অপশন অ্যাভেলেবেলগুলো কি আছে সেটা দেখতে হবে। সিদ্ধান্ত যদি হয় এদেরকে কম্পেনসেট করব, ওরা যা শেয়ার কিনেছে তার 50% আমরা কম্পেনসেট করবো, 75% কম্পেনসেট করবো, তাহলে অর্থের একটা যোগান বোধহয় হতে পারে। আর আরেকটা হতে পারে যে নতুন কোম্পানি যেটা হবে সেই কোম্পানিতে তাদেরকে শেয়ার দেওয়া হবে। সেই ক্ষেত্রে প্রশ্ন থাকবে নতুন কোম্পানিটা কত তাড়াতাড়ি লিস্টেড হয়, কারণ শেয়ার যারা কিনে এরা এইসব কোম্পানির শেয়ার যারা কিনে এরা মোটামুটিভাবে লং টার্ম হোল্ড করতে চাচ্ছে না। আর ডিভিডেন্টের আশা করলেও এক্সিম ব্যাংক তো রেগুলার ডিভিডেন্ট দিয়ে যেত, এবার
এক্সিম ব্যাংকও ডিভিডেন্ড দেয় না, দিতে পারবেও না। তো এই চারটার মধ্যে 5টার মধ্যে দেখা যায় রিলেটিভলি এক্সিম ব্যাংক বেটার দেন আদার্স, যার জন্য পত্রিকায় দেখছি এক্সিম ব্যাংক বলছে যে আমাদেরকে কেন ওদের সাথে ট্যাগ করতেছো, আমরা তো প্রফিটেবল। তো সরকারে যেহেতু পলিসি নিয়েছে ব্যাংক কমাইয়া ফেলবে, তো সেখানে তো আর প্রশ্নই ওঠে না। যেমন পলিসিতে আর একটা বলেছে তারা 2টা ব্যাংক রাখবে শরিয়া ভিত্তিক, একটা সরকারের নিয়ন্ত্রণে থাকবে, তাহলে সুবিধা হয় আর কি। তো আমি বিনিয়োগকারীদেরকে বলবো যে যারা ছোট বিনিয়োগকারী আসতেছেন আপনারা সব শেয়ার থেকে যা পান বেরিয়ে যান, এটাই বোধহয় উত্তম পন্থা। ধন্যবাদ।